হ্যালো এভরিওয়ান, সোমা ম্যাডাম স্টাডি গাইডে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমি অষ্টম শ্রেণীর অতীত ঐতিহ্য ইতিহাস বইয়ের ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা এই তৃতীয় অধ্যায়টা আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি দ্বিতীয় অধ্যায়টা ভালোভাবে বুঝিয়ে দিয়েছি এবং অনুশীলনীর প্রশ্ন উত্তর এবং সঙ্গে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করে দিয়েছি। তোমরা যারা ভিডিওটা দেখোনি, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা শেয়ার করে দেবো, তোমরা দেখে নেবে। আজকে আমি এই তৃতীয় অধ্যায়টা আলোচনা করব। তৃতীয় অধ্যায় কি আছে দেখো, ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা। ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা বলতে কোনো বিদেশি শক্তি যদি অন্য কোনো দেশে রাজত্ব করে এবং সেখানকার সম্পদ লুণ্ঠন করে তাদের দেশে নিয়ে যায়, তাকেই বলা হচ্ছে ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা বা ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠা। তাহলে ভারতে ঔপনিবেশিক শাসন কারা করেছিল দেখো, এখানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল একটি বণিক সংস্থা। এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতীয় উপমহাদেশে বাণিজ্যের স্বার্থে কতগুলি ঘাঁটি তৈরি করেছিল এবং সেই ঘাঁটিগুলির মধ্যে ছিল মাদ্রাজ, বোম্বাই ও কলকাতা। এবং এই তিনটি বাণিজ্য ঘাঁটিকে কেন্দ্র করেই ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা তৈরি হয়েছিল। এবং 1611 এবং 1612 খ্রিস্টাব্দে যথাক্রমে মসুলিপট্টনম ও সুরাটকে ঘাঁটি করে ব্রিটিশ কোম্পানির বাণিজ্যিক কার্যকলাপ চলতে থাকে। তারা যেহেতু বণিক সংস্থা, তাই তারা বাণিজ্যের স্বার্থে ভারতীয় উপমহাদেশে তিনটি প্রধান ঘাঁটি তৈরি করেছিল। সেই ঘাঁটিগুলো হচ্ছে মাদ্রাজ, বোম্বাই আর কলকাতা। এবং এই তিনটি বাণিজ্য ঘাঁটিকে কেন্দ্র করেই ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা তৈরি হয়েছিল। পরে 1639 খ্রিস্টাব্দে মাদ্রাজে একটি বাণিজ্যিক ঘাঁটি বানায় কোম্পানি। মাদ্রাজ পট্টনম গ্রামে সেন্ট জর্জ দুর্গও বানায় ব্রিটিশ কোম্পানি। ক্রমে সেন্ট জর্জ ও মাদ্রাজকে কেন্দ্র করেই তৈরি হয় সেন্ট জর্জ দুর্গ প্রেসিডেন্সি বা মাদ্রাজ প্রেসিডেন্সি। মাদ্রাজ প্রেসিডেন্সির অন্তর্গত অঞ্চলগুলির মধ্যে দক্ষিণ ভারতের বিরাট অংশ পড়েছিল। আজকে তামিলনাড়ু, কেরালা ও অন্ধ্রপ্রদেশের বেশ কিছু অঞ্চলের পাশাপাশি কর্ণাটক ও দক্ষিণ উড়িষ্যার বেশ কিছু অঞ্চলও মাদ্রাজ প্রেসিডেন্সির অন্তর্ভুক্ত ছিল। আজকে তামিলনাড়ু, কেরালা আর অন্ধ্রপ্রদেশের বেশ কিছু অঞ্চলের পাশাপাশি কর্ণাটক ও দক্ষিণ উড়িষ্যার বেশ কিছু অঞ্চলও এই মাদ্রাজ প্রেসিডেন্সির অন্তর্ভুক্ত ছিল। আর এই প্রেসিডেন্সির দুটি প্রশাসনিক কেন্দ্র ছিল, গ্রীষ্মকালে ওটাকামুন্দ ও শীতকালে মাদ্রাজ। তাহলে দুটি প্রশাসনিক কেন্দ্র কি কি ছিল? গ্রীষ্মকালে হচ্ছে ওটাকামুন্দ আর শীতকালে হচ্ছে মাদ্রাজ। বোম্বাই প্রেসিডেন্সির মূল গোড়াপত্তন হয়েছিল সুরাটে ব্রিটিশ কোম্পানির ঘাঁটি বানানোকে কেন্দ্র করে। ধীরে ধীরে পশ্চিম ও মধ্য ভারত এবং আরব সাগরের তীরবর্তী অঞ্চলগুলি মিলে বোম্বাই প্রেসিডেন্সি তৈরি হয়। বোম্বাই প্রেসিডেন্সির মূল গোড়াপত্তন হয়েছিল সুরাটে ব্রিটিশ কোম্পানির ঘাঁটি বানানোকে কেন্দ্র করে। সেটা ধীরে ধীরে পশ্চিম ও মধ্য ভারত, আরব সাগরের তীরবর্তী অঞ্চলগুলিতে বোম্বাই প্রেসিডেন্সি তৈরি হয়। সিন্ধু প্রদেশও এই প্রেসিডেন্সির অন্তর্গত ছিল। গোড়ার দিকে এই প্রেসিডেন্সিটি পশ্চিম প্রেসিডেন্সি নামে পরিচিত ছিল। তবে সুরাটের ক্রমে বাণিজ্য কেন্দ্র হিসাবে অবনতি হতে থাকে, পাশাপাশি বোম্বাই উন্নত হতে থাকে। ফলে 1687 খ্রিস্টাব্দ নাগাদ বোম্বাইকে ঘিরেই ভারতের ব্রিটিশ কোম্পানির কার্যকলাপ বিস্তৃত হতে থাকে। কলকাতাকে ঘিরে পূর্ব ভারতের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যকলাপ দ্রুততর হয়েছিল। ধীরে ধীরে কলকাতাই হয়ে উঠেছিল ভারতের ব্রিটিশ কোম্পানির অন্যতম প্রধান ঘাঁটি। তাহলে 1765 খ্রিস্টাব্দে কোম্পানি যখন বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানে অধিকার পায়, তখন থেকেই বাংলার উপর কোম্পানির কর্তৃত্ব গড়ে উঠতে থাকে। 1772 খ্রিস্টাব্দে নিজামতের অধিকার পায় ব্রিটিশ কোম্পানি। এইভাবে দেওয়ান ও নিজামত দুই অধিকার পেয়ে বাংলার ব্রিটিশ কোম্পানির অধিকার চূড়ান্ত হয়। বাংলাতেও গড়ে ওঠে প্রেসিডেন্সি ব্যবস্থা। বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম ও ত্রিপুরা অঞ্চল মিলেছিল বাংলা প্রেসিডেন্সি। তাহলে কলকাতাকে ঘিরে পূর্ব ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যকলাপ ধীরে ধীরে বাড়তে থাকে। ভারতের মধ্যে কলকাতায় কিন্তু ব্রিটিশ কোম্পানির প্রধান ঘাঁটি হয়ে উঠেছিল। এবং কোম্পানি যখন বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানির অধিকার পায়, তখন থেকেই বাংলার উপর কোম্পানির কর্তৃত্ব গড়ে উঠতে থাকে। আর 1765 খ্রিস্টাব্দে দেওয়ানি আর 1772 খ্রিস্টাব্দে নিজামতের অধিকার পায়। এই দুটো অধিকার পেয়ে বাংলায় ব্রিটিশ কোম্পানির অধিকার চূড়ান্ত হয় এবং বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম আর ত্রিপুরার অঞ্চল মিলে বাংলার প্রেসিডেন্সি গড়ে ওঠে। ধীরে ধীরে এই প্রেসিডেন্সিতে যুক্ত হয়েছিল আরও বহু অঞ্চল। পাঞ্জাব, উত্তর ও মধ্য ভারতের অঞ্চলগুলি এবং গঙ্গা ব্রহ্মপুত্র অববাহিকার অঞ্চলও বাংলার প্রেসিডেন্সির অন্তর্গত ছিল। মাদ্রাজের মতো কলকাতাতেও ব্রিটিশ কোম্পানির দুর্গ ফোর্ট উইলিয়াম বানিয়েছিল, তাই বাংলা প্রেসিডেন্সিকে ফোর্ট উইলিয়াম দুর্গ প্রেসিডেন্সিও বলা হতো একসময়। তাহলে এটা তোমরা আন্ডারলাইন করে নেবে, এটা শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে। বাংলা প্রেসিডেন্সিকে ফোর্ট উইলিয়াম দুর্গ প্রেসিডেন্সি কেন বলা হয়? তাহলে মাদ্রাজের মতো কলকাতাতেও ব্রিটিশ কোম্পানি
দুর্গ মানে ফোর্ট উইলিয়াম বানিয়েছিলেন, তাই জন্য বাংলা প্রেসিডেন্সিকে ফোর্ট উইলিয়াম দুর্গ প্রেসিডেন্সিও বলা হয় একসময়। এর পরের পেজে চলে আসো। এইভাবে তিনটি প্রেসিডেন্সিকে কেন্দ্র করে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ বাণিজ্যিক ও প্রশাসনিক কার্যকলাপ গড়ে উঠেছিল। গোড়ার দিকে মাদ্রাজ, বোম্বাই ও কলকাতার ঘাঁটিগুলি তিনটি আলাদা পরিষদ বা কাউন্সিলের মাধ্যমে পরিচালিত হতো। লন্ডনের ব্রিটিশ কোম্পানি যে পরিচালক গোষ্ঠী বা কাউন্সিল অফ ডিরেক্টরস ছিল, তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে চলত তিনটি কাউন্সিল। কাউন্সিলের একজন সদস্যকে ওই ঘাঁটির গভর্নর নির্বাচিত করা হতো। তাহলে এইভাবে তিনটে প্রেসিডেন্সিকে কেন্দ্র করে ভারতের উপমহাদেশে ব্রিটিশ আর বাণিজ্যিক প্রশাসনিক কার্যকলাপ গড়ে উঠেছিল। তার প্রথম দিকে মাদ্রাজ, বোম্বাই আর কলকাতার ঘাঁটিগুলি তিনটে আলাদা আলাদা পরিষদ বা কাউন্সিলের মাধ্যমে পরিচালিত হতো এবং লন্ডনে যে কাউন্সিল অফ ডিরেক্টরস ছিল তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে চলত তিনটে কাউন্সিল এবং এই কাউন্সিলের একজন সদস্যকে ওই ঘাঁটির গভর্নর নির্বাচিত করা হতো। কিন্তু ধীরে ধীরে ভারতে ব্রিটিশ কোম্পানির বণিক, কর্মচারী ও কর্মকর্তাদের উপর ব্রিটেনের প্রত্যক্ষ নিয়ন্ত্রণ কায়েম করার প্রসঙ্গ ওঠে। ব্রিটিশ পার্লামেন্ট সে বিষয়ে নানা আইন তৈরি করা হয়। সেই সব আইন মোতাবেক ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া কাজ কারবারের উপর সরাসরি ব্রিটেনের পার্লামেন্টের নিয়ন্ত্রণ বলবৎ হয়। এই রকম দুটি গুরুত্বপূর্ণ আইন ছিল 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্ট এবং 1784 খ্রিস্টাব্দের পিট প্রণীত ভারত শাসন আইন। ব্রিটিশ পার্লামেন্টে ভারতে ব্রিটিশ কোম্পানির বণিক, কর্মচারী এবং কর্মকর্তাদের উপর ব্রিটেনের প্রত্যক্ষ নিয়ন্ত্রণ কায়েম করার প্রসঙ্গ ওঠে এবং ব্রিটিশ পার্লামেন্টে সেই বিষয়ে নানান রকম আইন তৈরি করা হয়। এই আইন মোতাবেক সরাসরি ব্রিটেনের পার্লামেন্টে একচেটিয়া কাজ কারবারের উপর নিয়ন্ত্রণ বলবৎ হয়। এইরকম দুটো গুরুত্বপূর্ণ আইনের নাম কি ছিল? 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্ট আর 1784 খ্রিস্টাব্দের পিট প্রণীত ভারত শাসন আইন। এবার এই দুটি অ্যাক্ট সম্বন্ধে আমরা জানবো। রেগুলেটিং অ্যাক্ট অনুসারে মাদ্রাজ, বোম্বাই, বাংলা প্রেসিডেন্সি তিনটি স্বতন্ত্র কার্যকলাপের উপর হস্তক্ষেপ করা হয়। গভর্নর জেনারেল বলে নতুন একটি পদ তৈরি করা হয়। ঠিক করা হয় বাংলার গভর্নরই হবেন গভর্নর জেনারেল। তার অধীনেই মাদ্রাজ ও বোম্বাইয়ের বাণিজ্যিক ঘাঁটিগুলির গভর্নররা থাকবেন। গভর্নর জেনারেল পদের মেয়াদ হবে 5 বছর। 4 জন সদস্য নিয়ে তৈরি হবে একটি গভর্নর জেনারেল কাউন্সিল। বস্তুত এই আইনের ফলে কলকাতা ভারতের ব্রিটিশ শাসনের রাজধানীতে পরিণত হয়। তাহলে কলকাতা ভারতের ব্রিটিশ শাসনের রাজধানীতে কবে পরিণত হয় বা কেন পরিণত হয়? যখন এই রেগুলেটিং অ্যাক্ট অনুসারে ঠিক হয়েছে এই তিনটে ঘাঁটি যে মাদ্রাজ, বোম্বাই এবং বাংলা প্রেসিডেন্সি, গভর্নর জেনারেল নামে একটি নতুন পদ তৈরি করা হয় এবং তাতে ঠিক করা হয়েছে বাংলার গভর্নরই বাংলার গভর্নর জেনারেল হবেন এবং তারই অধীনে মাদ্রাজ আর বোম্বাইয়ের বাণিজ্যিক ঘাঁটিগুলির গভর্নরেরা থাকবেন এবং গভর্নর জেনারেল পদের মেয়াদ হবে 5 বছর। আর 4 জন সদস্য নিয়ে এই তৈরি হবে গভর্নর জেনারেলের কাউন্সিল। এই আইনের ফলে কলকাতা তখন ভারতের ব্রিটিশ শাসনের রাজধানীতে পরিণত হয়। 1784 খ্রিস্টাব্দে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী উইলিয়াম পিট নতুন একটি আইন বানান। সেই আইনকে পিট প্রণীত বা পিটের ভারত শাসন আইন বলা হয়। তাহলে পিটের ভারত শাসন আইন কাকে বলা হয়? এটা তোমরা শর্ট কোশ্চেন হিসেবে মার্ক করে নাও। 1784 খ্রিস্টাব্দে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী উইলিয়াম পিট নতুন একটি আইন বানান আর সেই আইনকে পিট প্রণীত বা পিটের ভারত শাসন আইন বলা হয়। 1785 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি ওই আইন বলবৎ হয় এবং এর ফলে ভারতের ব্রিটিশ কোম্পানির কার্যকলাপের উপর ব্রিটেনের পার্লামেন্টের নজরদারি নিশ্চিত হয়েছিল। তাহলে 1785 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি এই আইনটা বলবৎ হয় এবং এর ফলে ভারতের ব্রিটিশ কোম্পানির কার্যকলাপের উপর ব্রিটেন পার্লামেন্টের নজরদারি ব্যাপারটা সুনিশ্চিত হয়। পিট প্রণীত আইন মোতাবেক একটি বোর্ড অফ কন্ট্রোল তৈরি করা হয়। সেই বোর্ডকে কোম্পানির সামরিক, অসামরিক শাসন, রাজস্ব ব্যবস্থা পরিচালনার পুরো দায়িত্ব দেওয়া হয়। পাশাপাশি আইনে স্পষ্ট বলা হয়েছিল যে ভারতের কোম্পানির সমস্ত প্রশাসনিক কর্তাই গভর্নর জেনারেলের কর্তৃত্ব মেনে চলতে বাধ্য। তাহলে এই আইন মোতাবেক একটি বোর্ড অফ কন্ট্রোল তৈরি করা হয় এবং সেই বোর্ডকে কোম্পানির সামরিক এবং অসামরিক শাসন ও রাজস্ব ব্যবস্থা পরিচালনার পুরো দায়িত্ব দেওয়া হয়েছিল। এছাড়াও ভারতে কোম্পানির সমস্ত প্রশাসনিক কর্তাই গভর্নর জেনারেলের কর্তৃত্ব মেনে চলতে বাধ্য ছিল। এরপরের পেজে দেখো, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করলেও গোড়ায় মুঘল ব্যবস্থাই ছিল দেওয়ানি ফৌজদারি বিচারের মাপকাঠি। তবে কোম্পানির অনেক কর্মচারী ওই ব্যবস্থার মধ্যে নানান রকম গরমিলের অভিযোগ তুলত। তাহলে কোম্পানি দেওয়ানি লাভ করলেও প্রথম দিকে মুঘল ব্যবস্থায় ছিল দেওয়ানি ও ফৌজদারি বিচারের মাপকাঠি। 1772 খ্রিস্টাব্দে কোম্পানি দ্বৈত শাসন ব্যবস্থা তুলে দিয়ে সরাসরি বাংলার শাসনভার গ্রহণ করে
সেই সময় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল লর্ড ওয়ারেন হেস্টিংস বাংলার প্রশাসনিক ও বিচার ব্যবস্থার সংস্কারের কাজ শুরু করেন। কোম্পানির শাসনকে একটি স্থায়ী ও নিশ্চিত সংগঠিত রূপ দেওয়ার পিছনে হেস্টিংসের ও পরে লর্ড কর্নওয়ালিসের সংস্কারগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। তাহলে 1772 খ্রিস্টাব্দে যখন দ্বৈত শাসন ব্যবস্থা উঠে গেল, তখন এই সময় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল লর্ড ওয়ারেন হেস্টিংস বাংলার প্রশাসনিক আর বিচার ব্যবস্থার সংস্কারের কাজ শুরু করেন। কোম্পানির শাসনকে স্থায়ী আর নিশ্চিতভাবে সংগঠিত রূপ দেওয়ার পিছনে এই ওয়ারেন হেস্টিংস আর লর্ড কর্নওয়ালিসের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এবার আমরা ওয়ারেন হেস্টিংস আর লর্ড কর্নওয়ালিসের সংস্কার সম্বন্ধে জানবো। দেখো, ওয়ারেন হেস্টিংসের আমলে দেশীয় অভিজাতদের হাত থেকে বিচার ব্যবস্থাকে আলাদা করার প্রস্তাব ওঠে। পাশাপাশি ইউরোপীয়দের সরাসরি তদারকির মাধ্যমে যে সুষ্ঠু বিচার সম্ভব তা নিয়েও আলোচনা চলতে থাকে। ফলে বিচার ব্যবস্থায় ব্রিটিশ কোম্পানি চূড়ান্ত কর্তৃত্ব প্রতিষ্ঠা করার উদ্যোগ শুরু হয়। মনে করা হতো এর মাধ্যমে সাধারণ ভারতীয়রা ক্রমেই কোম্পানি শাসনে অভ্যস্ত হয়ে উঠবে। তাহলে বিভিন্ন কারণে ব্রিটিশ কোম্পানি চূড়ান্ত কর্তৃত্ব প্রতিষ্ঠা করার উদ্যোগ শুরু হয় এবং মনে করা হয় যে এর মাধ্যমে সাধারণ ভারতীয়রা ক্রমেই কোম্পানির শাসনে অভ্যস্ত হয়ে উঠবে। 1772 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির তরফে নতুন বিচার ব্যবস্থা চালু করা হয়। প্রতিটি জেলাতে একটি দেওয়ানি ও একটি ফৌজদারি আদালত তৈরি করা হয়। তবে আইন কানুনে মুঘল প্রভাব তখনও রয়ে গিয়েছিল, কিন্তু দেওয়ানি আদালতগুলিতে প্রধান ছিল ইউরোপীয়রাই। পাশাপাশি দেশীয় আইন ব্যাখ্যা করার কাজ করতেন ব্রাহ্মণ পণ্ডিত ও মুসলিম মৌলবীরা। ফৌজদারি আদালতগুলিতে একজন করে কাজী ও মুফতি থাকতেন, যদিও সেগুলিতে দেখভালের চূড়ান্ত দায়িত্ব ইউরোপীয়দের হাতেই ছিল। তাহলে 1772 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির তরফে একটা নতুন বিচার ব্যবস্থা চালু হয় এবং প্রতিটি জেলাতে একটি করে দেওয়ানি আর একটি করে ফৌজদারি আদালত তৈরি করা হয় এবং এই আদালতগুলিতে প্রধান ছিলেন ইউরোপীয়রাই, কিন্তু এর পাশাপাশি দেশীয় আইন ব্যাখ্যা করার কাজ করতে ব্রাহ্মণ পণ্ডিত আর মুসলিম মৌলবীরা। আর ফৌজদারি আদালতগুলিতে একজন করে কাজী ও মুফতি থাকতেন এবং সেগুলো দেখভালের চূড়ান্ত দায়িত্বও কিন্তু ইউরোপীয়দের হাতেই ছিল। 1773 থেকে 1781 খ্রিস্টাব্দের মধ্যে দেওয়ানি বিচার ব্যবস্থায় কয়েকটি পরিবর্তন ঘটে। তার পিছনে মূল উদ্যোক্তা ছিলেন ওয়ারেন হেস্টিংস ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্যার এলিজা ইম্পে। ওইসব সংস্কারের মধ্যে দিয়ে বিচার ব্যবস্থা চূড়ান্ত ইউরোপীয়করণ করা হয়েছিল। 1781 খ্রিস্টাব্দে বলা হয়েছিল বিচার বিভাগের সমস্ত আদেশ লিখে রাখতে হবে। সমস্ত দেওয়ানি আদালতগুলিকে একই নিয়মের অধীনে আনার চেষ্টা হয়েছিল। তাহলে 1773 থেকে 1781 খ্রিস্টাব্দের মধ্যে দেওয়ানি বিচার ব্যবস্থায় কয়েকটা পরিবর্তন ঘটে এবং এর পিছনে মূল উদ্যোক্তা ছিলেন ওয়ারেন হেস্টিংস এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্যার এলিজা ইম্পে। এবং এই সংস্কারের মধ্যে দিয়ে বিচার ব্যবস্থার চূড়ান্ত ইউরোপীয়করণ করা হয়েছিল এবং 1781 খ্রিস্টাব্দে বলা হয়েছিল যে বিচার বিভাগের সমস্ত আদেশ লিখে রাখতে হবে এবং সমস্ত দেওয়ানি আদালতগুলিকে এই নিয়মের অধীনে আনার চেষ্টা করা হয়েছিল। বিচারে সমতা আনার জন্য দরকার ছিল প্রচলিত আইনগুলির অভিন্ন ব্যাখ্যা। সেই উদ্দেশ্যে ওয়ারেন হেস্টিংসের উদ্যোগে 11 জন পণ্ডিত হিন্দু আইনগুলির একটি সার সংকলন তৈরি করেন। ওই সংকলনগুলির ইংরেজি অনুবাদ করা হয়। তার ফলে দেশীয় আইনের ব্যাখ্যার জন্য ইউরোপীয় বিচারকদের ভারতীয় সহকারীদের উপরে বিশেষ নির্ভর করতে হতো না। মুসলমান আইনগুলিরও একটি সংকলন বানানো হয়। এসবের মধ্যে দিয়ে ঔপনিবেশিক বিচার ব্যবস্থা কেন্দ্রীভূত ও শৃঙ্খলাবদ্ধ হয়ে উঠেছিল। তাহলে যেহেতু বিচার ব্যবস্থা একটা সমতা আনা দরকার ছিল এবং সেই উদ্দেশ্যে ওয়ারেন হেস্টিংসের উদ্যোগে 11 জন পণ্ডিত হিন্দু আইনগুলির একটি সার সংকলন তৈরি করেন এবং এগুলি ইংরেজিতে অনুবাদ করা হয়। এর ফলে দেশীয় আইনের ব্যাখ্যার জন্য আর ইউরোপীয় বিচারকদের ভারতীয় সহকারীদের উপর নির্ভর করতে হতো না এবং মুসলমান আইনগুলিরও একটি সংকলন বানানো হয়। এর ফলে ঔপনিবেশিক বিচার ব্যবস্থা কেন্দ্রীভূত ও শৃঙ্খলাবোধ হয়ে উঠেছিল। 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস আইনগুলিকে সংহত করে কোড বা বিধিবদ্ধ আইন চালু করেন। তার ফলে দেওয়ানি সংক্রান্ত বিচার ও রাজস্ব আদায়ের দায়িত্ব আলাদা করা হয়। জেলা থেকে সদর পর্যন্ত আদালত ব্যবস্থাকে ঢেলে সাজানো হয়। নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে আবেদনের অধিকার স্বীকার করা হয়। তবে সমস্ত আদালতেই প্রধান বিচারপতি হতেন ইউরোপীয়রাই। লর্ড কর্নওয়ালিসের বিচার ব্যবস্থার সংস্কার বাস্তবে ঔপনিবেশিক বিচার কাঠামো থেকে ভারতীয়দের পুরোপুরি বাদ দেওয়া হয়েছিল। তাহলে 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস আইনগুলিকে আরও সংহত করে কোড বা বিধিবদ্ধ আইন চালু করেন। এর ফলে দেওয়ানি সংক্রান্ত বিচার আর রাজস্ব আদায়ের দায়িত্ব আলাদা করে দেওয়া হয় এবং জেলা থেকে সদর পর্যন্ত সমস্ত আদালত ব্যবস্থাকে ঢেলে সাজানো হয়।
কিন্তু এই সমস্ত আদালতের প্রধান বিচারপতি হতেন ইউরোপীয়রা। বিচার ব্যবস্থার বদলগুলি সাধারণ ভারতীয়রা পুরোপুরি বুঝে উঠতে পারেনি। বিচার কাঠামোকে সংহত করার মাধ্যমে সেগুলি হয়ে উঠেছিল ঔপনিবেশিক শাসনের অন্যতম প্রধান স্তম্ভ। তাহলে মুঘল আমলের বিচার ব্যবস্থা থেকে ব্রিটিশ আমলে যে বিচার ব্যবস্থার বদল ঘটেছিল সেগুলো সাধারণ ভারতীয়রা বুঝে উঠতে পারেনি। বিচার কাঠামোকে সংহত করার মাধ্যমে সেগুলি হয়ে উঠেছিল ঔপনিবেশিক শাসনের প্রধান স্তম্ভ। এর পরের পেজে দেখো লর্ড উইলিয়াম বেন্টিং সম্বন্ধে এখানে কিছু আলোচনা করা হয়েছে। দেখো, গভর্নর জেনারেল হিসেবে উইলিয়াম বেন্টিং ছিলেন প্রশাসনিক ব্যয় কমাতে, পাশাপাশি ভূমি রাজস্ব নির্ধারণের বিষয়টিকেও বেন্টিং গুরুত্ব দিয়েছিলেন। এলাহাবাদ ও বারাণসী অঞ্চলে ভূমি রাজস্ব বন্দোবস্ত গড়ে তোলার বিষয়ে তার সময় উদ্যোগ নেওয়া হয়। ওই সব অঞ্চলে মহলওয়ারি বন্দোবস্ত চালু করেছিল বেন্টিং। তাহলে মহলওয়ারি বন্দোবস্ত কে চালু করেছিল? এটা শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে। বেন্টিং চালু করেছিল। বেন্টিং এর সময় ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর প্রভৃতি পদে আবার ভারতীয়দের নিয়োগ শুরু হয়। বেন্টিং এর আমলে তৈরি হওয়া আইনে বলা হয় কোম্পানি কর্মচারী নিয়োগের ক্ষেত্রে জাতি, ধর্ম ও বর্ণের মাপকাঠির বদলে কেবল যোগ্যতা বিচার করা হবে। উঁচু পদে নিয়োগ করলেও ভারতীয় কর্মচারীদের বেতন কম দেওয়া হতো। উত্তর ও মধ্য ভারতে সক্রিয় ঠগী দস্যুদের দমন করার জন্য কর্নেল স্লিম্যানের নেতৃত্বে একটি বিশেষ বিভাগ তৈরি করে বেন্টিং। দ্রুত স্লিম্যান ঠগী দস্যুদের দমন করেছিল। এই লাইনটা তোমরা একটু আন্ডারলাইন করে নাও। বেন্টিং এর সময় ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর প্রভৃতি পদে ভারতীয়দের নিয়োগ শুরু হয় এবং বেন্টিং এর আমলে যে আইন তৈরি হয় তাতে কর্মচারী নিয়োগের ক্ষেত্রে কোনো জাতি, ধর্মের, বর্ণের মাপকাঠি বিচার করা হতো না, তার বদলে যোগ্যতা বিচার করা হতো এবং উঁচু পদে যদি নিয়োগ করা হতো সেই সব কর্মচারীদের বেতন কম দেওয়া হতো। উত্তর ও মধ্য ভারতে সক্রিয় ঠগী দস্যুদের দমন করার জন্য কর্নেল স্লিম্যানের নেতৃত্বে একটি বিশেষ বিভাগ তৈরি করে বেন্টিং এবং খুব দ্রুতই তিনি দস্যুদের দমন করেছিলেন। আজকে আমি এই পর্যন্ত আলোচনা করে দিলাম, 39 পেজ পর্যন্ত আলোচনা করে দিলাম। এর পরের ভিডিওতে আবার বাকি অংশটা আলোচনা করে দেব। আমার পড়ানো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবে। আর পড়ার ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে আর একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটা বেশি করে শেয়ার করে নেবে। আর আমার চ্যানেলে এখনো যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে তাহলে এখানেই শেষ করছি, পরে দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে।